প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, গত 3 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। বারবার মিয়ানমার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলেও শেষ মুহূর্তে ভেস্তে গেছে। মিয়ানমারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজ সংবাদ সম্মেলন করে নতুন বছরে প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও শুরু করা যাবে বলে বা শুরু করার আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। আজ আমরা মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় আমরা আজ নির্ধারণ করেছি রোহিঙ্গা প্রত্যাবাসন কবে। আমাদের অতিথি আমাদের স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। মাইনুল ভাই, আপনাকে স্বাগত জানাই। শুরু করব স্যার আপনাকে দিয়েই। স্যার, আপনি শুনছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী তিনি আজ নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন যে নতুন বছরেই প্রত্যাবাসন প্রক্রিয়াটা শুরু করা যাবে। তিনি মিয়ানমারকে চিঠিও লিখেছেন এবং বেশ কিছু উদ্যোগের কথা তিনি বিস্তারিত বলেছেন এবং তিনি আশা করছেন যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে। আপনার বিশ্লেষণ জানবো। আসলে স্যার, প্রত্যাবাসন প্রক্রিয়া কি এবছরে নাগাদ শুরু করা যাবে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে যিনি বসে আছেন তাকে বিশেষভাবে আমি সমীহ করি। তার মতামত নিয়ে আমি আশান্বিত যে কী বলবেন উনি। তবে শুরুতে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই যে 2 বছর আগে আজকে আমি সাংঘাতিক শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম। আমার তো বয়সে ছোট ছিল। সৈয়দ আশরাফুল ইসলাম, আমাদের যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি মারা যান। আজকে 2য় অ্যানিভার্সারি, ওনার ডেথ অ্যানিভার্সারি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নাসিব করেন। খুবই ভালো লোক ছিলেন। তো ওনার কথা স্মরণ করার পরে আমার মনে আছে ওনার সাথে বহুবার, কারণ আমি তখন চেয়ারম্যান ছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটি আওয়ামী লীগের। আর সেই সময় তখন বহুবার আলাপ আলোচনা হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবং কি হওয়া উচিত, কি না হওয়া উচিত। তখন মাহমুদ আলী সাহেব প্রথমে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী তখন, সেই সময়। তারপরে আসলেন আমাদের মোমেন সাহেব আসলেন। কিন্তু ইতিমধ্যে ওই কমিটিতে দীপুমণি ছিল, নফেল ছিল, ফারুক খান আছে, আর অনেকেই সবই আছে। এখন এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উনি আজকে বেরিয়েছে যে চিঠিতে উনি বলেছে, চিঠি লিখেছেন একটা টিন্ট সোয়ে, যে ওদের কাউন্সিলর, যে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা, স্টেট কাউন্সিলর ফর ফরেন অ্যাফেয়ার্স, তাকে চিঠি লিখেছেন যে 1 জানুয়ারিতে আমরা আশা করছি প্রত্যাবাসন শুরু হবে এবং নিরাপত্তা দিয়ে আপনারা ফিরিয়ে নেবেন বলেছেন এবং প্রত্যাবাসনের পরিবেশ তৈরির কথা বলেছেন, আর অনেক কিছু বলেছেন। যে কারণ উনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যাবাসন না করা হলে তাহলে একটা অশান্তির একটা পরিস্থিতি, অশান্ত পরিস্থিতির আশঙ্কা আছে। এই অঞ্চলে একটা অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে 27-এ আমি গতবার যখন এখানে এসেছিলাম বেশ কিছুদিন আগে, এই রোহিঙ্গার ব্যাপারে আমি উল্লেখ করেছিলাম যে জাতিসংঘে আলোচনা হচ্ছে 3য় কমিটিতে, সোশ্যাল অ্যাফেয়ার্স কমিটি। একসময় জাতিসংঘ দেখাশোনা করতাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই সময় আমি বলেছিলাম যে 3য় কমিটি যা কিছু করণীয় তারা করবে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ না, প্রথমে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে, সাধারণ পরিষদে যাবে এবং সেখানে তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা উত্থাপন করবে। ইতিমধ্যে অবশ্য জেনোসাইড হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এরাও এর সঙ্গে জড়িত রয়েছে, গ্যাম্বিয়া তার সঙ্গে জড়িত, ইত্যাদি ইত্যাদি। তো আমি এই কারণে বলছি, এটা উল্লেখ করছি কেন কদিন আগে 27 তারিখে আমি আজকে পড়ছিলাম পুরো স্টেটমেন্টটা, ওদের যে জেনারেল অ্যাসেম্বলিতে সেশনে গেছিল, সেখানে আবার উত্থাপন হয় এবং ভোটাভুটি হয়। ভোটাভুটিতে 130 জন দেশ তারা এটাকে সমর্থন করেছে, আর 25 জন তারা
অ্যাবস্টেইন করেছে, তারা ভোট দেয়নি, হ্যাঁ, ভোট দেয়নি, ভোটদানে দেয়নি, বিরত ছিল। বিরত ছিল। আর 9টা দেশ তারা এগেনস্টে ভোট দিয়েছে, বিরুদ্ধে ভোট দিয়েছে এই রেজলিউশনের বিরুদ্ধে। যারা ভোট দিয়েছে বিরুদ্ধে তাদের মধ্যে আমি দেখছিলাম লিস্ট আজকে, তাদের মধ্যে রয়েছে চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, বেলারুশ রয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে দেখা যাচ্ছে সাউথ ইস্ট এশিয়ার থেকে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, ফিলিপিন এবং সারপ্রাইজিংলি জিম্বাবুয়ে ফ্রম আফ্রিকা। জিম্বাবুয়েটা আমি বুঝলাম কেন, চাইনিজ ফাইন্যান্সিয়াল, আমি কদিন আগে একটা লিখেছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, চায়না অ্যান্ড আফ্রিকা, সেখানে তারা অনেক রকমের ঋণ টিন সুযোগ সুবিধা দিচ্ছে। তো জিম্বাবুয়ে অবভিয়াসলি ওয়াজ পারসুয়েডেড টু ভোট এগেনস্ট, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর ভারত আর জাপান তারা কিন্তু ভোটদানে অ্যাবস্টেইন করেছে। এবং ইফ আই এম রাইট, কারেক্ট মি, ভুটান এবং নেপালও তাই একই জিনিস, তাই না? আচ্ছা, ভুটানেরটা আমাকে একজন ফোন করলো ইউরোপ থেকে, জার্মানি থেকে, আপনার কি মত? আমি বললাম যে দেখো, ভুটানের একটা জিনিস যেটা আছে সেটা হলো তাদের সমস্যা হচ্ছে চীনের সাথে তাদের বর্ডার নিয়ে, এবং সেই জন্য দে মাইট হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড, অ্যাবস্টেইন করেছে চীনের ইয়েতে। এবং নেপাল বিকজ অফ চাইনিজ ইনফ্লুয়েন্স, ডিরেক্ট ইনফ্লুয়েন্স, তারা অ্যাবস্টেইন করেছে। ভারতের একটা অ্যাবস্টেনশন, একটা গুরুত্ব অন্যদিক আছে, সেটা হচ্ছে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এখন জায়গা পেয়েছে। তারা হয়তো এরপরে চেষ্টা করবে নিরাপত্তা পরিষদের অবকাঠামোটাকে চেঞ্জ করে যদি 5টা পার্মানেন্ট মেম্বারের থেকে যদি আরো বাড়ানো যায়, ভারত বলছে তাহলে সেখানে যদি নিজেদের অবস্থানটা পাকাপাকি করা যায়, সেই করা যায়, সেইটা ইয়ে। এবং তারা সমস্যা হচ্ছে তাদের একটাই, সেটা হচ্ছে যে রাশিয়া হয়তো তাদের সাপোর্ট করবে, চীন হয়তো সেটা সাপোর্ট নাও করতে পারে, আমি জানি না করবে কিনা। বাট অবকাঠামোর দিক থেকে ওই পুরো জিনিসটাকে রূপান্তর করে চেঞ্জ করাটা, ইটস এ ভেরি লং ড্রন প্রসেস, ইটস নট অ্যান ইজি প্রসেস। আচ্ছা, এখন আমি এই যে পরিস্থিতি, যেটা আমি বলছি, যেটা কারণটা যে অস্থিতিশীল পরিস্থিতির একটা যে হচ্ছে সৃষ্টি, তার সঙ্গে কিন্তু কিছুদিন আগে যে অত্যন্ত আমি বলবো সুযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার, ভাষাঞ্চরে যারা যেতে চায় তাদেরকে ওখানে নিয়ে যাওয়া। আমার সাথে বেশ কিছু তোমার ইয়ে আছে যারা কিনা ভাষাঞ্চরে গেছে, ভাষাঞ্চর দেখে এসছে, তার মধ্যে অনেক করেসপন্ডেন্টসও গেছিল, বাংলাদেশি করেসপন্ডেন্ট যারা আছে। এবং তারা এসে দেখে বলেছে যে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এটা তো সাংঘাতিক, ওখানে গেলে আর তারা দেশে ফিরতে চাইবে না। তো তখন আমাকে ভাষাঞ্চল, এখন তুমি তো জানো যে আমরা ভাষাঞ্চল নিয়ে আলাদা আলোচনা করব, তখন আমি বলবো। আপাতত প্রত্যাবাসন প্রক্রিয়া, আমরা যে আশাবাদের কথা শুনছি, সেই জায়গাটাতে আপনি প্রত্যাবাসন প্রক্রিয়া, আশাবাদ জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো, আমি মনে করি ইট ইজ মাই পার্সোনাল ইয়ে, সেটা হচ্ছে আমি একটু খুব আশা দেখছি না। কারণ 3টা কারণ আছে। একটা হচ্ছে মিয়ানমারকে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে না যে তারা যদি ফেরত না নেয় তাদের কোনো রকমের ক্ষতি হতে পারে। এই যে আমেরিকানরা বলেছিল যে 6টা জেনারেলের উপরে আমরা স্যাংশন ইস্যু করেছি, দ্যাটস ইররিলেভেন্ট। তারা তো ওখান থেকে সরাসরি চলে যাচ্ছে, তারা যাচ্ছে সিঙ্গাপুর, ওখান থেকে যাচ্ছে জাপান, ওখান থেকে যাচ্ছে, যা কিছু করার তারা করছে। যদি ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন ইস্যু করে অন ইনভেস্টমেন্ট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন অন মিয়ানমার, কিংবা দ্বিতীয়ত হচ্ছে যদি বলে আমাদের সাথে তোমাদের বাণিজ্যর কোনো রকম থাকবে না ক্রিয়া প্রক্রিয়া, দ্যাট উইল মেক এ ডিফারেন্স। বাণিজ্যিক অবরোধটা আরোপ করা একদম, এইটা না করলে হবে না। আর ইতিমধ্যে আমেরিকানদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম কদিন আগে, কয়েকজন আমেরিকান এসেছিল, আলোচনা হচ্ছিল আমার সাথে, আমি তাদেরকে এক কথা বললাম যে তোমরা, আমি একটা রিপোর্ট দেখলাম, আমি জানি না তুমি দেখেছো কিনা রিপোর্টটা, এটা FBI আর CIA এর একটা গুপ্ত রিপোর্ট, সেটা ইট ওয়াজ মোহাম্মদ আলী বলে একজন লোক, সে সার্কুলেট করে, এটা ইমেলে দিয়েছিল আমাকে। তো সেখানে দেখা যাচ্ছে, যেটা আই শেয়ার্ড উইথ জেদ্দা অ্যান্ড সৌদি আরেবিয়া অ্যান্ড আদার্স, আমরা মনে করি মিয়ানমারের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $1,800-1,700 মতো।
তা নয়। অ্যাকর্ডিং টু FBI and CIA, their per capita income is nearly $8,000 অলরেডি। এবং এটা কী জন্য হচ্ছে? একটা কারণ না, দুটো কারণে। একটা হচ্ছে ওদের মিলিটারি যেটা আছে, আর্ম ফোর্সেস, তারা কিন্তু বাণিজ্যের সঙ্গে জড়িত। এই প্লট বিক্রি করা, সেটেলমেন্ট করানো, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে ওখানে একটা জিনিস পাওয়া যায় যেটা কিনা সাংঘাতিকভাবে ব্যবহৃত হচ্ছে চায়না, জেড এবং পার্লস। এই দুটো কিন্তু শান প্রভিন্স হয়ে সোজা যাচ্ছে চায়নায়। তুমি জানো যে চায়নার সাথে শানের যে একটা ইয়ে আছে সেটা, আর এইটার সঙ্গে আছে আবার চীন প্রদেশ যেটা আছে তাদের সঙ্গে একটা ট্রায়াঙ্গুলার ইয়ে আছে। সো যদি কোনো কারণে একটা আমেরিকানরা বলে যে আমরা মনে করি যা কিছু ঘটনা ঘটছে, নতুন সরকার আসছে বাইডেন অ্যান্ড কামালা হ্যারিসের, তারা যদি বলে যে আমরা মনে করি তোমরা যা করেছো ঠিক করনি, তোমাদের উচিত হবে এই পুরো জিনিসটাকে সার্বিকভাবে চিন্তা করে কোফি আনানের যে রিপোর্টে যেটা আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উনি সাপোর্ট করেছিলেন, 5টা পয়েন্ট কোফি আনানের তার রিপোর্টের স্যার, কমিশন। আমি একটি জিনিস জানতে চাই, এই জিনিসগুলো যদি করতে পারে এবং কমলা হ্যারিস যদি একবার বলে, ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি একবার বলে, জো বাইডেন যদি বলে আমি মনে করছি তোমরা যা করছো এটা ঠিক নয়, তোমরা এদেরকে ফেরত নাও। স্যার একটি জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন যে মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন, এই ক্ষেত্রে আমরা তো দেখছি যে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা তো নেই, কিন্তু চীন যদি এই জায়গাটিতে সহযোগিতার হাত না বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে কি সমাধান সম্ভব কিনা? চীনকে শুধু নয়, রাশিয়াও তাই। চীন রাশিয়া যদি কারণ সহযোগিতার হাত না বাড়ে, সেক্ষেত্রে সমাধান সম্ভব কিনা? না, চীন আর রাশিয়া যদি একত্রিত না আসে, সামনে এগিয়ে না আসে, এটা হবে না। এবং এখানে দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি, তুমি দেখো মোস্ট ইন্টারেস্টিংলি, গতবারে যখন থার্ড কমিটিতে ভোট হয়েছিল গত বছরে, তখন কিন্তু ইসরায়েল দে ভোটেড ফর দ্য স্টান্স যে না, ওদেরকে ফেরত নিয়ে যেতে হবে। জি, স্যার আপনার কাছে আসবো, আবার যেতে চাই মাইনুল আলমের কাছে। মাইনুল ভাই, আপনার কাছে জানতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী তার আশাবাদের কথা বলেছেন এবং সেখানে তিনি বিস্তারিতভাবে বেশ কিছু উদ্যোগের কথাও বলেছেন। যে একটি হচ্ছে যে তিনি মিয়ানমারকে চিঠি লিখেছেন, পাশাপাশি চীনের সঙ্গে আলোচনার একটা ত্রিপক্ষীয় যে আলোচনা, সেই উদ্যোগটাও অব্যাহত আছে, জাপানের সঙ্গে কথা হচ্ছে। এই যে এতগুলো উদ্যোগ, এই জায়গাটিতে তিনি আশাবাদটা রাখতে চান, আপনার বিশ্লেষণ জানাবো। আপনার আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কত দূর, কবে? এই প্রশ্নের জবাবটা দিয়ে বোধহয় শুরু করি। শ্রদ্ধেয় রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, উনি আমার অত্যন্ত প্রিয় এবং আমার খুব কাছের, আমাকে স্নেহ করেন, আমার সাথে ওনার শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক। উনি বলছেন যে একটি অনিশ্চয়তা, ওনার আশাবাদ নেই। এটা যদি উনি একটু কনজারভেটিভ ওয়েতে বলেছেন, আমি বলবো যে কবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কবে হবে কেউ জানে না। 2021 সালে আমরা আশা করতে পারি, 2021 কি 25 নাকি কত বছর লাগে, নাকি আরো এক যুগ লাগবে, সেটা দেখারই বিষয়, সুদূর পরাহত। কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো প্রত্যাশার জায়গা নেই। এটা আজকে 21 সালের শুরুতে বসে এটা বলছি, কারণ হচ্ছে আপনি এটা আলোচনায় এনেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন আর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, ওনার ব্যক্তিগতভাবে খুব পূর্ব পরিচিত বন্ধু, দুজনই বেশ কয়েক বছর আগে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ছিলেন। মোমেন সাহেব বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আর মিয়ানমারের ফরেন মিনিস্টার, ঠিক নামটা মনে আসছে না, থিন সোয়ে, উনি ওখানে পিআর ছিলেন, পার্মানেন্ট। পূর্ব পরিচিতি এবং সম্পর্ক ভালো, আলোচনা হয়েছে। এই সুযোগে নতুন বছরের একটা গুড গেস্টার বাংলাদেশ দিচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, সবাই দিচ্ছে, বাংলাদেশ বরাবরই এই কাজটা করছে। বাংলাদেশ একটা অ্যামিকেবল সলিউশন, পিসফুল ওয়েতে, এবং এটা অন্য ভাষায় হোলিস্টিক অ্যাপ্রোচে আছে। সেই হোলিস্টিক অ্যাপ্রোচেরই অংশ হিসাবে এটা উনি চিঠি দিয়েছেন, নববর্ষের গুড উইশ করেছেন এবং এই বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু ফলটা কি হবে, আউটকাম, এন্ড রেজাল্ট কি, সেটা আমাদের সবারই অজানা। আমি নিশ্চিত পররাষ্ট্রমন্ত্রীও জানেন না কবে
হবে আপনার এই প্রশ্নের জবাব উনিও বলতে পারবেন না, কারণ সবকিছু সময় পরিস্থিতির উপর এতভাবে নির্ভরশীল, এত বেশি নির্ভরশীল যে আমরা আগাম কিছু ধারণা করতে পারি না। আবার এটা কি শুধুই মিয়ানমারের হাতে এই সমাধান রয়েছে? আমাদের আপাত দৃষ্টিতে সমাধানটা মিয়ানমারকেই করতে হবে। হ্যাঁ, কিন্তু মিয়ানমার সমাধানটা কেন তো- করবে? সমাধান কি শুধুই মিয়ানমারের হাতে রয়েছে? না, মিয়ানমারের কাছে না, মিয়ানমার করবে, কিন্তু সমাধানটা হচ্ছে শুধু মিয়ানমারের হাতেও না, বাংলাদেশের হাতেও না, মিয়ানমারকে করতে হবে। কেন করবে? মিয়ানমার কি এমন কোনো বাধ্যবাধকতামূলক অবস্থানে আছে? এমন কি কোনো পরিবেশ পরিস্থিতি চাপ মিয়ানমারের উপর সৃষ্টি হয়েছে মিয়ানমার আগামী 3 মাসের মধ্যে করবে, কিংবা আগামী 6 মাস 21 সালের মধ্যে করবে? করবে না। কারণ দেশটি হচ্ছে মিয়ানমার। আজ থেকে 3 বছর আগে যাই, 17 সালে যখন শুরু হলো এই রোহিঙ্গা ঢল যারা আসলো একসাথে 7 লাখ, নভেম্বরের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাজধানীতে গিয়ে চুক্তি করলেন। এই চুক্তি নিয়ে তখনই আমার মনে দ্বিধা ছিল, প্রশ্ন ছিল, এবং আমার মুখ থেকে সমালোচনামূলক মন্তব্য বেরিয়েছে। ওখানে 3 মাস 6 মাস একটা টাইম ফ্রেম ছিল। আমি তখনই ধারণা করেছিলাম যে এটা চুক্তির জন্য চুক্তি, এই চুক্তি যে কার্যকর হবে না, বাস্তবায়ন হবে না, এটা ধারণাই করা যাচ্ছিল। 3 বছর পর, 3.5 বছর বলতে পারেন, তাই হয়েছে। তো কবে যাবে এটা কেউ বলতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ব্যাপারটা এখন আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির একটি বস্তু হয়ে দাঁড়িয়েছে, রাজনীতির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুরুতে যে উনি বললেন যে কোন কোন দেশ ভোট দিয়েছে তৃতীয় কমিটিতে, কোন কোন দেশ বিরোধিতা করেছে, কে কে বিরত থেকেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। যারা শুরু থেকে বড় বড় প্লেয়ার বিরত থেকেছে কিংবা বিরোধিতা করেছে, তারা এখনো তাই আছে। কেউ কেউ পক্ষ অবলম্বন করেছে, বাংলাদেশের প্রতি এদের সমর্থন দিয়েছে। সম্ভবত এটা 4র্থ দফা, 3rd কমিটিতে, ইউএন সোশ্যাল যে ফোরাম, 3য় কমিটির 4র্থ দফা। একের পর এক প্রস্তাব হবে, আসবে, যাবে, কিন্তু ব্যাপারটা কোনো সমাধানের দিকে যাবে বলে দেখা যাচ্ছে না। মিয়ানমারে এখন একটি ট্রানজিশন চলছে। ট্রানজিশন মানে ক্রান্তিকাল, কারণ 2 সরকার, নির্বাচন পরবর্তী নতুন সরকারের এই একটি অন্তর্বর্তী সময় যাচ্ছে। এপ্রিল নাগাদ নতুন সরকার, যেটা নভেম্বরে নির্বাচন হলো, নতুন সরকার দায়িত্ব নেবে। তখন আশা করা যায়, অনেকে আশা করছেন তখন কার্যকর শুরু হবে। তখন তো আলোচনাটা এগোবে। আলোচনা যদি মিয়ানমার চায়, গত 1 বছর থেকে তো মিয়ানমার বন্ধই করে দিচ্ছে, করোনার আগে 20-এর শুরু থেকে কিংবা 19-এর শেষ দিকে আলোচনায় বন্ধ করেছে। 19 সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে আলোচনা হয়েছিল, এবং তখন চীনের উদ্যোগে হয়েছে, কিন্তু এই 1 বছরে এটার কোনো ফলো আপ হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আলোচনা করেছেন, উদ্যোগ নিয়েছেন, হিসাব নিকাশ করেছেন কিভাবে করা যায়, কিন্তু এরপর আর এটা খুব বেশি এগোয়নি। এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই উদ্যোগটা নতুন করে শুরু হবে, এমন কথাই তো বলছেন। জাপানকে একই ধরনের উদ্যোগ নেওয়া হবে, এবং যেহেতু জাপানের অনেক স্বার্থ জড়িত ওখানে, জাপান কিন্তু বরাবরই ভোটদান থেকে বিরত রয়েছে, আপনি জানেন, বিরত থাকছে, অ্যাবস্টেনশনে থাকছেন। তো এখন আমরা আজকে চীন করলাম, কালকে জাপান করব, পরশু আরেকটা দেশ করব, রাশিয়াকে করব, এই তো এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত আমি নিজেও ভেবে পাই না। ব্যাপারটা হচ্ছে যে রোহিঙ্গারা এসছে, এদেরকে ফেরত নিতে হবে। আমরা আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের জন্য, সুবিধার জন্য ভাষান্তরে তৈরি করেছি, ওটা ভিন্ন বিষয়। রিলোকেশন কিংবা স্থানান্তর করেছি 3,000 3,500-এর মতো, সেটা অস্থায়ী একটা ব্যবস্থা আমরা করেছি। ব্যবস্থা আমরা জায়গা দিতে পারছি না, আমাদের সুবিধার জন্য আমরা ওই জায়গাটা করে দিছি। এরকম আরো করতে হবে হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যাবাসন কি হলো, কতদিনে এরা যাবে? মানে সমাধানটা তো ওই জায়গাটিতে যে তাদেরকে ফেরত যেতে হবে। এই যে আমি বলছিলাম যে মিয়ানমারের সদিচ্ছা, এই সদিচ্ছা তো আমরা শুরু থেকেই দেখছি না। এটা তো তারা তো প্রতিশ্রুতিবদ্ধ আজ থেকে না, সে 1978 সাল থেকে চুক্তিবদ্ধ, শুধু প্রতিশ্রুতি না, চুক্তিবদ্ধ। এই যে আমরা যে তালিকা দিলাম প্রত্যাবাসনের 6 লাখেরও বেশি, এতদিনে মাত্র তারা বাছাই করলো 28,000 মাত্র বাছাই করেছে প্রত্যাবাসনের জন্য, প্রত্যাবাসনের জন্য। তালিকা তাহলে সদিচ্ছাটা তাইলে কোথায়? আচ্ছা, এখানে একটা কি যোগ করতে পারি? শিওর। জি, এখানে আমি বিশেষ করে বলছি, জাতিসংঘের কথাটা উল্লেখ করে বলছি আমি। একদিকে এই যে চায়না আর রাশিয়া ভিটো দেবার সমস্যা
সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ ইত্যাদি। বাট দ্যার ইজ ওয়ান ওয়ে আউট, যেটা কিনা যার মাধ্যমে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে ইউনাইটিং ফর পিস রেজলিউশন, যেটা হয়েছিল। যদি 3/4 অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং ইন দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, এই রেজলিউশন যেটা যখন ভোট হলো, 3/4 যদি বলতো যে না আমরা রেজলিউশন মানি এবং রেজলিউশনটাকে বাস্তবায়ন করা হোক, দ্যাট উইল ওভাররাইড এনি ভিটো। কিন্তু আমাদের দরকার ছিল এইটার প্রয়োজনে যদি 196টা আমাদের সদস্য রাষ্ট্র, তাহলে উই নিড অ্যাবাউট 156। আমাদের 156 হলো না, কারণ 125টা অ্যাবস্টেন করেছে। দ্যাট হ্যাজ মেড এ মেজর ডিফারেন্স। এইটাও তো স্যার একটা রাজনীতি। 3/4 হলে কি হবে স্যার? 3/4 হলে ইউনাইটিং ফর পিস, তখন যদি সিকিউরিটি কাউন্সিলে তারা বলে যে আমরা ভিটো দিলাম, দ্য ভিটো ডাজন্ট কাউন্ট। এটা কোরিয়ান রেজলিউশন 1950 পরে, দিস ওয়াজ ব্রট ইন, ইউনাইটিং ফর পিস রেজলিউশন। 3/4 অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং ইন থার্ড কমিটি, ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি, হ্যাঁ, যেটা থার্ড কমিটির থেকে যেটা আসলো রেজলিউশনটা, যেটা ভোট হলো 27 তারিখে, যেটা বলে 139 and 25, সেটা সাধারণ অধিবেশনে যাবে। সেটা সাধারণ অধিবেশনে গেছে। এবং ওই ভোটটা যেটা হয়েছে, সেখানে যদি 156টা ফরে দিত, পক্ষে দিত, তাহলে কিন্তু রাশিয়া, চায়না ভেটো দিলেও কোনো লাভ নেই। দ্যাট উইল ইমিডিয়েটলি হ্যাভ টু বি, তখন বাই ইউজিং ইভেন আর্ম ফোর্সেস ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড। কিন্তু এটা কি কতটুকু রিয়েলিস্টিক কিংবা কিন্তু কথা হচ্ছে যে এটা যদি হতো, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে বাস্তবায়ন কল্পে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যে রিগার্ডিং স্যাংশনস অর পানিশমেন্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে ক্ষেত্র বিশেষে যা কিছু আছে, দোজ উড হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড অ্যান্ড দে নো ইট। সেই জন্য অ্যাবস্টেনশনের রেট বেড়ে গেছে, 25টা হয়ে গেছে। তাহলে তো এইগুলাও তো হিসেব করা না, এই যে তাদের পুরো, কেন ও তো পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, যে তুমি বললে যেটা ওদের টিনসওয়ে, যে ওদের যে এখন বর্তমানে স্টেট কাউন্সিলর ফর ফরেন অ্যাফেয়ার্স, হি ওয়াজ ইন নিউ ইয়র্ক, হি নোজ দিস। সো দিস ইজ ওয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড। প্রত্যেকটার একটা, তাহলে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত 156, নেক্সট মুভে, পরের মুভগুলোতে 156 এনশিওর করা। ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরেবিয়া, ইউএসএ, তারা কিন্তু সবাই চেষ্টা চরিত্র করেছে। আমি আজকে পড়ছিলাম যে ইউএসএর যে ছিল, যিনি বক্তৃতা দিয়েছেন, এটা স্যার ওই যে আপনি বলছিলেন যে জিম্বাবুয়ে কেন ভোট, সেটা তো চায়নার, এই জায়গাটিতেই বলছিলাম যে চায়নার সঙ্গে যাদের ওই বাণিজ্যিক সম্পর্ক, বা চায়নার সঙ্গে যারা চায়নার ঋণের ফাঁদে পড়েছে অথবা যেখানে ইনভেস্ট করছে, যারা সেই দেশগুলো তো চায়নার পক্ষে থাকবে। কথা হচ্ছে যে 9টা দেশ যারা চলে গেছে পক্ষে, তার মধ্যে 8টা হচ্ছে আফ্রিকা। এবং আফ্রিকান দেশগুলো যেগুলো গেছে, তাদের আমি লিখেছিলাম ওইটাতে, যে দে আর ভেরি অ্যাংরি, কেন চাইনিজ ডেট ট্র্যাপে তারা পড়েছে বলে। ওরা বলছে ডেট ট্র্যাপ, দে আর অ্যাংরি উইথ চায়না। তারা বলছে যে এরকম আমাদের কাছে এরকম পয়সা চাইলে কী করে আমরা দেবো? তুমি নিশ্চয়ই এটা দেখেছো এটা। এবং দ্যাট ইজ ওয়াই দ্য হোল থিং হ্যাজ চেঞ্জ। ইটস no longer a coin which is round, it has become square. So these are elements which these people know and they don't care. হ্যাঁ, এটা একটা নতুন দিক কিংবা চিন্তার বিষয়, কিংবা তাহলে আমাদের কি হওয়া উচিত এই ব্যাখ্যার প্রেক্ষিতে? আমাদের পরবর্তী যে মুভগুলো আছে, যে আলোচনা আছে, যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো পাশ করাতে হলে আমাদের 3/4 of the whole member countries হতে হবে, present and voting. present in the assembly and voting for Bangladesh থাকতে হবে এবং ভোট দিতে হবে, or for the রেজলিউশনের পক্ষে ভোট দিতে। হ্যাঁ, 196 জনের 3/4 লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা খুব নিকট অতীতে এরকম কোন প্রস্তাবে এত বড় present and voting, it doesn't have to be 196. আমি ধরে নিচ্ছি সবাই আসলো, যদি কোনো কারণে সবাই না আসে, যদি 180টা হলে তার 3/4। হ্যাঁ, এটা হচ্ছে কি রিজিয়ন বেসড। সাউথ আফ্রিকা
এই আফ্রিকান রিজিয়ন, ইউরোপিয়ান, এশিয়ান, ওয়েস্ট এশিয়ান এ ধরনের অঞ্চল ভিত্তিক এই কাজটা করতে হবে, কিংবা ক্যারিবিয়ান, নর্থ আমেরিকান, ল্যাটিন আমেরিকান এভাবে করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এটা বড় ধরনের ডিপ্লোম্যাটিক এফোর্ট দরকার। আর ডিপ্লোম্যাটিক এফোর্টটা কতটুকু হবে, কারণ চায়না তো বিভিন্ন অঞ্চলে ইনফ্লুয়েন্স করতেছে। সেই সুদূর আফ্রিকায় 10টা দেশ না স্যার, না 8টা দেশ, হ্যাঁ। আফ্রিকায় 8 কি 9টা দেশ, 9টা দেশে আমি পড়ে শোনাচ্ছি তোমাকে, দেখো তুমি নিজে শুনলে বুঝবে। একটা হচ্ছে ক্যামেরুন, তারপর হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি, তারপর হচ্ছে নামিবিয়া, কেনিয়া, লেসোতো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সোলেমান আইল্যান্ড। সোলেমান আইল্যান্ডস ইজ বিকজ তারা ক্লাইমেট চেঞ্জের কারণে তারা আপসেট হয়ে আছে যে পানি উপরে উঠছে, এবং তারা বলছে যে আমরা যদি এদিকে যাই তাহলে আমেরিকার সাথে আমরা সাহায্য পাবো। কিন্তু এই যে দেখো যারা দিয়েছে, দে আর অল পার্ট অফ দ্য প্রসেস ওয়ার দে আর ভেরি আপসেট উইথ দ্য ডেথ ট্র্যাপ। ওরা উল্টে গেছে, উল্টে গেছে এখন। উল্টে গেছে এগেইনস্ট, ওরা অ্যাবস্টেনশনে থেকেছে। হ্যাঁ, সেখান থেকে সরে এসে তারা বলছে ভোট দিচ্ছে ফরে। রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে। অ্যাবস্টেনশনে ছিল, এখন রেজুলেশনের পক্ষে পক্ষে দিচ্ছে। ভোট দিয়েছে। এটা কোনো ডিফারেন্স এখন পর্যন্ত তৈরি করেনি, বাট ফিউচারে কি হয় দেখা যায়। এরকম চেঞ্জ তো হয়নি। না, চেঞ্জ হয় চেঞ্জ হয়নি। যাক, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন কবে। যেতে চাই মোহাম্মদ জমির স্যার আপনার কাছে। স্যার, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে অনিশ্চিত। এই যে আপনি ভোটের কথা বলছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটের কথা বলছিলেন, যে সেখানে 3/4 অফ দোজ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যারা আছে ভোট হওয়ার সময়, সেই কটা দেশের মধ্যে 3/4 যদি ভোট দেয় তাহলে রেজলিউশনের পক্ষে দ্যাট উইল সুপারসিড এনি ডিসিশন মেড বাই দ্য সুপ্রিম বাই দ্য সিকিউরিটি কাউন্সিল। জি, তাহলে আমাদের কূটনীতিটা কি হওয়া উচিত? না, আমাদের কূটনীতির অঙ্গনে যেটা আমি বলি, যেটা সেটা হচ্ছে মিয়ানমারকে আমাদের মনে রাখতে হবে, দুটো জিনিস মনে রাখতে হবে। এটা তুমি জানো মনে, সেটা হচ্ছে বিমস্টেকের সেক্রেটারিয়েট কিন্তু ঢাকায়, এবং বিমস্টেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তার মধ্যে মিয়ানমার সদস্য। আর এখন বর্তমানে যে আমাদের বিমস্টেকের এখন তো ভুটানের সেটা হয়েছে সেক্রেটারি জেনারেল, তাই না? ভুটানের ন্যাশনাল একজন ফরমার ফরেন সেক্রেটারি এখন হ্যাজ বিকাম দ্য সেক্রেটারি জেনারেল। জি। এবং শহীদ যে ছিল ওখানে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ থেকে, তিনি অ্যাম্বাসেডর ছিলেন আগে কোরিয়াতে, হি ইজ গোয়িং অ্যাজ অ্যাম্বাসেডর টু ওয়াশিংটন। আচ্ছা, নাও আমার একবার হয়েছিল, আই হ্যাভেন টু গিভ এ লেকচার বিমস্টেকের ওই অফিসে গুলশানে, এই মিয়ানমার নিয়ে, এইটা ব্যাপার নিয়ে। আমি তখন দুটো জিনিস বলেছিলাম। আমি যখন কুটাপালং গেছিলাম, কুটাপালং থেকে ফেরত এসেছি, আমার ওখানে গিয়ে বিজিবি যারা ছিল তাদের ওখানে একটা গ্রুপ ছিল, আমাদের আর্ম ফোর্সেসের গ্রুপ ছিল, এবং তার সঙ্গে ছিল IOM, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, তারা তাদের সদস্যদের তারা ছিল। তা আমি বললাম একটা সিম্পল বললাম, আমি দেখো এই যে তখন আইডি রেজিস্ট্রেশন হচ্ছে, যারা যারা আছে ওখানে রোহিঙ্গা যারা আছে রেফিউজি। একজন মহিলা, মানে আমার এত মর্মাহত হয়েছিলাম তখন আমি ছিলাম, বিকজ দিস ইজ এ সিম্বল অফ হোয়াট ইজ গোয়িং টু বি। একজন মহিলা বসে ওই রেজিস্ট্রেশনের ওখানে, তার কোলে আরেকটা বাচ্চা রয়েছে, অ্যান্ড শি ইজ প্রেগনেন্ট। সে উঠে দাঁড়িয়ে রেজিস্ট্রেশনে ফর্ম নেবে না, রেজিস্ট্রেশন করবে না আইডি করার জন্যে। তাই আমি বললাম তুমি এটা করছো না কেন? তখন আমাকে আবার ইন্টারপ্রেট করে দিল রোহিঙ্গা ভাষায় আরেকজন ওদের লোক, বাঙালি। সে বলল দেখো, আমার চোখের সামনে আমার স্বামীকে তারা খুন করেছে, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং আমার দুটো বাচ্চা তার প্রতিবাদ করেছিল, তাদেরকে অস্ত্রঘাতে তাদেরকে মেরে ফেলেছে। আমি ওই দেশে কী জন্য যাব, কেন যাব, ফেরত যাবো আমি, আমার কি আছে ওখানে? তোমরা দোয়া করে এই দুইটা, আর তোমার ভালো না লাগে আমাদেরকে মেরে ফেলো। দিস ওয়াজ দ্য অ্যাটিটিউড in 2018. Now, since then, এই যে আমাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য আমরা প্রক্রিয়াগতভাবে এগোচ্ছি, এবং ওরা মিয়ানমার কথা শোনাচ্ছে আর পিছাচ্ছে। এই যে তারা গ্যাম্বিয়ার প্রস্তাবিত
যা কিছু রেজলিউশন যা কিছু হয়েছে তার জবাব দিয়েছে অং সান সু কি, সব তো মিথ্যা কথা বলেছে তারা গিয়ে, তাই না? যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য যাবে ওখানে, তাকে তারা এমনভাবে প্যাঁচ কষিয়েছে যাতে করে সে ভিসা না পায়, আমেরিকা যেতে না পারে, এরপর যে উঠাতে না পারে। না, আমার কথা হচ্ছে যে এই প্রেক্ষিতে আমাদের কি প্রয়োজন ছিল ওদের ওখান থেকে পেঁয়াজ আনা? আমাদের কি প্রয়োজন ছিল যে এরকম আমরা ওখানে রাস্তা করছে ভারত, সেই রাস্তা দিয়ে আমরা যাব থাইল্যান্ডে? তাহলে তো আরেকটা তারা একটা মোচড় পেল যখন মিয়ানমার বলবে যে তোমাদের রাস্তা আমরা যেতে দেবো না, এইটা যদি না মানো আমাদের। কথা বুঝতে পারছো তো? আর কথা হচ্ছে ওয়াই গিভ দেম অ্যান অপরচুনিটি টু হোল্ড আওয়ার নেক অ্যান্ড সে এইটা না করলে এটা করবো না। এই যে ভাষাঞ্চরে যাওয়া, আমি যেটা বলেছি, যেটাকে আমি এখন ভাষাঞ্চরের কথা উঠাচ্ছি, আমি ভাষাঞ্চরে অলরেডি প্রায় ৩,৫০০ রোহিঙ্গাকে প্রথমবার গেল ওখানে ১,৬৪২, তারপরের বার ১৮০৪, এবং তারপরেও আরো আছে ওখানে, এবং তারা অত্যন্ত আনন্দ। আমি ছবি দেখলাম যে তারা ভিডিও ভলান্টিয়ারে গেছে, এবং ভিডিও ফুটেজে দেখলাম আমাদের নিউজ যাচ্ছে ২১ টিভিতেই ধারাবাহিক রিপোর্ট যাচ্ছে, আপনি দেখতে পারেন যে সেখানে যে সুযোগ সুবিধা করা হয়েছে, স্পোর্টস ক্লাব, মিউজিক ক্লাব, তারপর তাদের বিনোদনের সকল ব্যবস্থাই করা হয়েছে। পড়ালেখার বন্দোবস্ত, শুধু বিনোদন না, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, চাহিদাগুলো সেগুলো তো আছে, এর বাইরে গিয়ে যে সুযোগ সুবিধা রয়েছে, ওখানে স্কুলিং এর ব্যবস্থা করা হয়েছে এবং হসপিটাল ব্যবস্থাপনা করা হয়েছে। আমি কাজের, সর্বোপরি কাজের, নিজে যে কাজটা করতে চায়, যে কাজের উপযোগী, কৃষি কাজ, মৎস্য চাষ, খামার চাষ, সবকিছু মানে জীবন জীবিকার ব্যবস্থা তো করা হয়েছে, মৌলিক সকল। বাংলাদেশ নৌবাহিনীকে বলতে চাই যে ধন্যবাদ দিয়ে, যে ওরা যে পরিকল্পনা নিয়ে কাজটা করেছে, গভর্নমেন্টের প্রায় ৩,০০০ কোটি টাকা প্রকল্প ব্যয় হয়েছে, এবং এটা একটা মডেল, এবং এটা আমি মনে করি আরো যে চরাঞ্চল বাংলাদেশে পড়ে আছে সব জায়গায় ব্যবহার করা উচিত, সব জায়গায় এরকম মডেলে করা উচিত। তাহলে অন্তত এখানে ১ লক্ষ আসবে, ১,১০,০০০ মতো এখানে ক্যাপাসিটি আছে, আরো কয়েকটা জায়গায় এরকম ৪-৫ লক্ষকে সরিয়ে নেওয়া যায়। আমার কথা হচ্ছে যে আমি মনে করি সরকারের উচিত হবে, যেটা মোমেন বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এখন এখানে যে বিদেশি দূতাবাসে বিভিন্ন রাষ্ট্রদূতরা আছে, তাদেরকে নিয়ে যাওয়া ওখানে, তাদেরকে নিয়ে দেখানো, বা আপনারা দেখুন, আপনারা ঘুরে কথা বলুন, আপনারা ওদের সাথে কথা বলুন, ওরা কি বলছে কি না বলছে, আমরা কি জোর করে নিয়ে এসেছি? মিডিয়া গেছে, এখানে তো মিডিয়া গেছে, বেসরকারি সংস্থা, মিডিয়া না, আমি বলছি যে বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে দেখানো হচ্ছে যে বেসরকারি সংস্থাগুলো, এনজিও যেগুলো আছে যারা বিদেশের সঙ্গে জড়িত, তারা ওই 5 স্টার হোটেল ছাড়া কক্সবাজার আর কিছু বোঝে না। সুন্দর সমুদ্র সৈকত আমরা আছি, কোথায় আমরা গিয়ে কোন জায়গায়, ওখানে একটা জায়গায় আমাদের আটকে রাখা হবে। আমি বলছি বিদেশি রাষ্ট্রদূতদেরকে নিয়ে যাওয়া, যাতে করে দিস উইল গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন পরবর্তীতে যখন বাইডেন এবং কামালা হ্যারিস। আপনার কথা সূত্র ধরেই বলি যে এই যে বিদেশিরা মিয়ানমারকে চাপ দেওয়ার ক্ষেত্রে যতটা না চাপ দিচ্ছে মিয়ানমারকে, তার থেকে বেশি তো আমাদের উপরেই চাপ দিচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার বলছেন যে এই যে ভাষাঞ্চর নিয়ে তারা সমালোচনা মুখর। না, আমি সেটাই বলছি, আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় নির্বাচন হলো, সে নির্বাচনের পরে যখন উনি বাইডেন সাহেবকে এবং কমলা হ্যারিসের কথা উনি উল্লেখ করলেন এবং তাদেরকে উনি বিশেষভাবে অভিনন্দন জানালেন, তখন কিন্তু এই কারণেই উনি আজকে আপনারা আসুন, এসে দেখুন আমরা কি করছি না করছি, অর্থনৈতিক আর্থসামাজিক ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে, আপনারা যদি বুঝতে পারেন যে আমরা কোভিডের মাধ্যমে, কোভিডের সহ অবস্থানের মধ্যেও আমরা কি করে এগিয়ে যাচ্ছি। মানে দিস ওয়াজ এর ইন্ডিকেশন, এবং প্রতীকীভাবে বলা হচ্ছে যে আপনারা আসুন দেখুন আমাদের এই যে ১১ লক্ষ লোক, তাদেরকে দেখাশোনা করতে হচ্ছে কি একটা অবস্থা, এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে ইত্যাদি। সো লেট দিস অ্যাম্বাসেডার্স গো, লেট দেম গো অ্যান্ড সি, অ্যান্ড লেট দেম কাম ব্যাক অ্যান্ড রিপোর্ট ব্যাক টু দেয়ার কান্ট্রি যে আমরা এইটা দেখে এসেছি। এবং সেখানে যখন থাকবে, তারা যখন ঘুরবে, তাই না? আমি ৪-৫ দিন আগে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ইউএস একটা স্টেটমেন্ট দেখলাম।
তারা কনসার্ন, এই যে রিলোকেশন, স্থানান্তরের কনসার্ন কেন? আমেরিকানদের কনসার্ন হওয়ার কারণটা কি? আমেরিকা আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে এই রোহিঙ্গা ইস্যুতে। মরালি সাপোর্ট, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে। ওই তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট যে অ্যালোকেশন দিয়েছে বোধহয় $800 million সামথিং লাইক দ্যাট, আরেকটু কম বোধহয়, একটু কম, 650 মতো। 650, হ্যাঁ দিয়েছে। কিন্তু এই যে রিলোকেশনে আমরা কেন তাদেরকে পক্ষে আনতে পারলাম না? তাহলে কি আমরা কি বুঝাতে পারিনি? ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা কিংবা পশ্চিমারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এই জন্যই উনি বলেছেন যে একটু দেখাই নিয়ে আসেন, যাও ঘুরে আসো। ঘুরে এসে তারা রিপোর্ট করবে। আরেকটা দিক আছে এই রোহিঙ্গা ইস্যুর আলোচনা, উইথ ইউর পারমিশন আমি একটু বলতে চাই। আমেরিকায় 20 তারিখে ইনগ্রেশন হচ্ছে, জানুয়ারি 20 তারিখে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসবে, জো বাইডেন, ওদের ইন্টারনাল ঝামেলা কাটিয়ে আসবে বলা যায়। তখন ডেমোক্রেটিক পার্টি অফ আমেরিকা, জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি কী হবে সেটা কিন্তু খুব দেখার বিষয়। আমরা যেটা বহু বছর ধরে চিরাচরিত দেখে আসছি, শ্রদ্ধেয় রাষ্ট্রদূত জমির বলতে পারবেন, যে ওদের যে পলিসি এগেনস্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, ফর রুল অফ ল, এটা কতটুকু এখানে কার্যকর হয়? ট্রাম্প এটা কিছুই করেনি, ট্রাম্প এদিকে তাকায়ও নাই। তার স্টেট ডিপার্টমেন্ট একটা রুটিন ওয়ার্ক করে গেছে। কিন্তু আমি মনে করি যে ওরা দেশে দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্টগুলো, আমেরিকার ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনগুলো, এখন জো বাইডেন আসছে, বারাক ওবামা, বিল ক্লিন্টন কিংবা আগে যারা ছিল, ওদের যে পলিসি একটু গ্লোবালি ওরা যে পলিসিটা থ্রো করে, ইমপ্লিমেন্ট করে, এই ক্ষেত্রে এই রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের প্রতি কি বলে এটা আমার খুব দেখার ইচ্ছা। ওরা কতটুকু টুটি চেপে ধরে, আমি এটাই বলছি, টুটি চেপে ধরে। আমি বললাম না শুরুতে, মিয়ানমার ফেরত নিবে এমন কি কোনো পরিস্থিতি হয়েছে? বাধ্য হওয়ার মতো কোনো আমরা কিছু করতে পেরেছি? কিংবা এটা আমরা করব না, আমাদের সে ক্ষমতা নাই, মানে সেই শক্তি নাই। কিন্তু সেটা কি বিদেশিরা তো করতে পারে, দুনিয়া তো করতে পারে, বড় বড় শক্তিগুলো তো করতে পারে। শুধু একটা বিবৃতি দিলাম, সূচির এটাকে পদক্ষেপ নিলাম, সম্মান বাতিল করলাম কিংবা সম্মাননা তুলে নিলাম, নট এনাফ। কয়েকটা রিটায়ার্ড মেজর জেনারেলের উপর এমবার্গো করছে, কি ভিজিটের উপর, এটা কি আসে যায়? না, আরেকটা হচ্ছে যে পয়সা পাঠাতে পারবে না, পয়সা আনতে পারবে না, রেমিট করতে পারবে না, তো ওখানে রাখবে না তারা, হয়ে গেল শেষ। এটা তো মানে খুব বেশি চাপ না। কি চাপ এটা কি চাপ? ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইভেন ওআইসি আছে, কিংবা ইউকে, এরা যেভাবে এটা প্লে করতেছিল, ব্যাটিং করতেছিল, এখন ওই জায়গাটা নাই। কারণ হচ্ছে এরা প্রস্তাব নেয়, কাজ করে, কিন্তু এখন তো অ্যাকশন ওরিয়েন্টেড মেজার্স, অ্যাকশন, যেটা এই যে 3/4 অফ জেনারেল অ্যাসেম্বলি করতে পারে। এই কাজটা এতদিনে মানে এটা তো মানে একটা মানবতার আঘাত। আমরা তো এই কাজটা কেন পশ্চিমা বিশ্ব করলো না বা আমেরিকাও করলো না? এখন আমার একটা নিজস্ব ধারণা আছে কিংবা পর্যবেক্ষণ আছে, ভুল কিনা স্যার বলবেন। এখন এটা পূর্ব আর পশ্চিমের খেলার অংশ হয়ে গেছে। মিয়ানমারের এই প্রত্যাবর্ষণ, পূব দিকের উপর আমরা নির্ভরশীল বেশি, পশ্চিমারা বলে ওদের কাছে কেন যায়, আমাদের কাছে আসো, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। সত্যি কথা, কি বলেন স্যার? ইস্ট অ্যান্ড ওয়েস্ট গেম। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা চীনকে ইনভলভ করেছি, চীন বললো যে চুক্তি করো, 17 সালে আমরা চুক্তি করলাম, মাহমুদ আলী সাহেব চুক্তি করলো, এরপর বলে নিজেরা আয়োজন বাইল্যাটারাল মেজার্স নিলাম, হয় নাই। এরপর আমরা দুনিয়ার সবার সমর্থন পেলাম, বাংলাদেশের পাশে আছি বলে সব দেশগুলো বলল, সেই জর্ডানের কুইন থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা আসলো, টার্কি সেলিব্রিটিরা আসলো, এবং ওই যে স্টাররা আসলো, বলল। কিন্তু কাজ কি হলো? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ বিদেশিদেরও হসপিটালিটি দিছে, আর 11 লক্ষকে তো দিছেই, সবাই এসে দাঁড়ালো, কিন্তু এন্ড রেজাল্ট হয়নি। কারণ হচ্ছে বিভিন্ন দেশকে আমরা ইনভলভ করছি, এক পর এক, এটা করে দেখি হয় কিনা, ওইটা করে দেখি হয় কিনা, কারণ আমাদের তো ক্ষমতা নাই। ব্যাপারটা হচ্ছে এটা পলিটিক্সের অংশ হয়ে গেছে, আর এটা আঞ্চলিক, রিজিওনালি এটা একটা বিস্ফোরণ হয়ে গেছে। এটা সবাইকে বুঝতে হবে। ভারত যে বারবার তাদের পলিসি বিরত থাকা, ভোটদান থেকে বিরত থাকা, হ্যাঁ, ওরা চায় আর্লি রিপাট্রিয়েশন, চায় সেফ রিপাট্রিয়েশন চায়, কিন্তু তারা তো ভূমিকা রাখতে পারে, রাখা উচিত। চীন ভূমিকা রাখার কথা বলে লোক দেখানো ভূমিকা রাখার চেষ্টা করতেছে।
আন্তরিক ভূমিকা রাখতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশকে যদি এভাবে মাপা হয়, বাংলাদেশের চেয়ে মিয়ানমার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এ বি, 1 নম্বর মিয়ানমার, 2 নম্বর বাংলাদেশ, অথবা 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর মিয়ানমার। দুইজন বন্ধু আমার আছে, কে আমার কাছে বেশি ঘনিষ্ঠ, নিয়ারেস্ট, এভাবে ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে ভাববো না কেন, কিন্তু আমাদের তো এদেরকে ফিরাই দিতে হবে। আমরা 11 লক্ষ মানুষকে আমরা ভরণ পোষণ দিচ্ছি, 3,000 কোটি টাকা দিয়ে আমরা ভাষাঞ্চল তৈরি করে দিচ্ছি। শুধু তাই নয়, এটা চায়না আর রাশিয়ার ক্ষেত্রে বোথ এরিয়াস জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্টটা প্রাধান্য পাবে, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু জিনিসটা হচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এই 2017 সালের অগাস্টের 25 থেকে তারা শুরু হলো ঢোকা, আসলো যত কটা এসছে, অলরেডি এই গত 2.5 বছরে ওখানে প্রায় নিয়ারলি 93,000 বাচ্চা জন্মেছে। হ্যাঁ, এই সময়ে হ্যাঁ, তো এখন না, দ্য পয়েন্ট ইজ যে 12 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, এখন দ্য পয়েন্ট ইজ যে এইটা ছাড়াও আগে অনেকে যারা এসেছিল তার সঙ্গে আরেকটা দিক যোগ হচ্ছে এই সমীকরণের মধ্যে, উইচ ইজ গোয়িং টু ক্রিয়েট সিরিয়াস প্রবলেমস ফর বাংলাদেশ। সৌদি আরেবিয়া এখন বারবার এক কথা বলছে যে 55,000 রোহিঙ্গা আমাদের দেশে যারা আছে তারা সবাই বাঙালি, তাদেরকে তুমি ফেরত নিয়ে যাও। সৌদি আরবে যেটা বলছে সেটা তো মাসুদ বিন মোমেন, যে এটা একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি করা হয়েছে, সেখানে ফরেন অফিস আছে, হোম মিনিস্ট্রি আছে, সবাই মিলে চেষ্টা করছে এবং সৌদি আরবকে বোঝানো ইত্যাদি ইত্যাদি। বলা হয়েছে তোমার নাম দাও আমাদেরকে, আমরা চেক করবো, দেখবো। কিন্তু কথা হচ্ছে এই প্রেক্ষিতে পুরো জিনিসটা তো একটা অন্য একটা দিগান্তর একটা কিন্তু আমেরিকার যে প্রোঅ্যাক্টিভ এনগেজমেন্ট, ওরা এখানে সেটা তো হয়নি, হচ্ছে না তো। সেটা হচ্ছে আমেরিকা চায়নার যে দ্বিপাক্ষিক সম্পর্কের ডোনাল্ড ট্রাম্পের কারণে। আমি আমেরিকার এই জায়গাটিতে যে রোল থাকা উচিত সেই রোলটা নেই। আমেরিকা এবং চায়নার যে ট্রেড ওয়ার, কিংবা চায়না 28 সালে, এখন দেখছেন 28 সালে আমেরিকাকে টপকে 1 নম্বর হবে, অথবা 30 সালে হবে, এই যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ, বড় অর্থনীতির দেশ হবে, এর একটা উপাদান হয়ে গেছে মিয়ানমারের এই রোহিঙ্গা ইস্যু। এখন তাদের এই টাগ অফ ওয়ার, দুই বড় মহাশক্তি পরাশক্তির টাগ অফ ওয়ারের গুটির মতো ইস্যু বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছেন, খুব এই কাজগুলো করতেই হবে, নিয়মিত রুটিন ডিপ্লোম্যাটিক এফোর্ট এগুলো, এবং আমরা এক্সট্রাঅর্ডিনারি এফোর্টও নিচ্ছি কিংবা প্রক্রিয়াধীন আছে। করোনার কারণে একটা ব্রেকআপ হয়ে গেছে, কোভিড সবকিছুতেই। তো এখন আমি আরেকটা বিষয় রেসপন্স করতে চাই যে মিয়ানমার থেকে পেঁয়াজ আনা দরকার ছিল কিনা, কিংবা ওয়াজ ইট নেসেসারি, এরকম একটা কথা বলেছেন। তবে মিয়ানমারের সাথে আমাদের ট্রেড রিলেশন আছে, চলছে। এটা হচ্ছে বাংলাদেশের পলিসির কারণে। বাংলাদেশ ওখানে এক্সপোর্ট খুব অল্প করে, কিন্তু ইম্পোর্ট অনেক কিছু করে। পেঁয়াজ তো আনি আমরা, আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আনি। আমাদের ট্রেড রিলেশনটা আছে, রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সর্বনাশ কাণ্ড যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে, স্যারের মূল বক্তব্য ছিল যে এমন কোনো কিছু আমরা করব না যাতে মিয়ানমার আমাদের গলা চেপে ধরার সুযোগটা পায়। হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে। সেটা আমাদের সংকটে আমরা কি করব, এটা আমরা বিকল্প ব্যবস্থা নেব, আমরা তার্কি থেকে আনবো, ইন্দোনেশিয়া থেকে আনবো, সেটা আমাদের করতে হবে। আরেকটা ব্যাপার আছে যেটা মিয়ানমার যে জোট আছে, মিয়ানমারের সবচেয়ে বড় রিজিওনাল ফোরাম হচ্ছে আসিয়ান, যেটা মিয়ানমার মেম্বার, আমরা এটার অবজারভার আর সামথিং লাইক দ্যাট। আমরা এই আসিয়ান কান্ট্রিগুলোকে আমাদের এখানে নক করতে হবে। কিভাবে? আসিয়ানের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আছে আমাদের পক্ষে, কিন্তু তাদের রোলটা খুব বেশি না। অন্য যে আসিয়ান, ভিয়েতনাম আসিয়ান কান্ট্রি, ফিলিপিন্স আসিয়ান কান্ট্রি, মানে তাদের ভয়েস রেজ করাটা সেখানে ম্যাটার করে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলোর উপর আমাদের খুব বেশি জোর দিতে হবে, এবং তারা যাতে এভাবে করে। কারণ কোনো ক্ষেত্রে এই আসিয়ান কান্ট্রিতে, আসিয়ান ফোরামে, আসিয়ান পার্লামেন্টারিয়ান ফোরাম কিন্তু আবার এই রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের পক্ষে, কিংবা এই যে জেনোসাইড হয়েছে এটার বিরুদ্ধে ভোকাল। কিন্তু সরকারগুলো, এই আসিয়ান গভর্নমেন্টগুলো, কান্ট্রিগুলোকে এভাবে আমাদের করতে হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দুটোই এ ব্যাপারে সক্রিয় ছিল আমাদের পক্ষে, কিন্তু ওদের আবার ভয়েসটা খুব বেশি না। কারণ অন্য দেশগুলো, এখানে মুসলিম কান্ট্রি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আছে, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারের পক্ষেই বলা যায়।
সম্ভবত ম্যানিলায় অথবা হ্যানয়ে একটা মিটিং, হ্যানয়ে একটা আসিয়ান সামিট হলো এই কয়েক মাস আগে। ওখানে দেখলাম যে এই বিষয়টা খুব বেশি, ভিয়েতনাম ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ ASEAN। আসিয়ান ওখানে বলেছে এই মাল্টিল্যাটারাল ফোরামে বাইল্যাটারাল ইস্যু আনা ঠিক হবে না, এই বলে মিয়ানমার ওইটা ওইভাবে পাস করে দিচ্ছে। সেই সুযোগটা তাহলে ওআইসি তো মাল্টিল্যাটারাল বহুজাতিক প্রতিষ্ঠান, মুসলিম ওয়ার্ল্ডের একটা ফোরাম, ওখানে কেন এই রেজুলেশন হলো? গাম্বিয়াকে দিয়ে এই বিচার কেন কাজ শুরু করলো? বাংলাদেশ এখানে ভালো বেনিফিট পাইছে এবং এই যে বাংলাদেশের পক্ষে আমার মনে হয় গত কয়েক বছর যে কাজগুলো হয়েছে সবচেয়ে ওআইসির এই কাজটাই সবচেয়ে গ্লোবাল ফোরাম আসিয়ানের দিকে আমাদের নজরটা দিতে দেওয়া হবে। উচিত এবং সেখানকার সদস্য রাষ্ট্রদের নক করা উচিত। স্যার আমরা একদম শেষ দিকে আপনি আরেকটা ছোট্ট কথা আমি বলে নেই, স্যার শেষ করবেন, আমি জাস্ট কয়েক সেকেন্ডে। আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পর আমাদের নতুন অ্যাম্বাসেডর যাচ্ছেন শহীদুল ইসলাম, এরপর নতুনভাবে আমাদের ড্রাইভ দিতে হবে। জো বাইডেন প্রশাসনের সাথে বাংলাদেশের যে একটা নতুন বোঝাপড়া হবে, যে যোগাযোগ আদান প্রদান ইন্টারাকশন গুলো হবে, এর মধ্যে সেখানে টপ অফ দ্য ইস্যু হওয়া উচিত, মূল এজেন্ডাটাই হওয়া উচিত যে রোহিঙ্গা সংকট বা রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা বিষয়ে। সংকটের সমাধান। স্যার আপনি, আমরা একদম শেষ দিকে চলে এসেছিলাম, আপনি না, আমি মনে করি মিয়ানমারের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, থাকা উচিত। তবে অ্যাট দ্য সেম টাইম মিয়ানমারকেও বুঝতে হবে যে এই অস্থিতিশীল পরিবেশ যদি বাড়তে থাকে, এটা একটা অসমোটিক এফেক্ট আছে, যে এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে আস্তে আস্তে সে পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়। তো যদি কোনো কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশের ভেতরে, সেইটা ইট ইজ বাউন্ড টু অলসো এই অঞ্চলেই ছড়িয়ে পুরো যাবে। অঞ্চল এবং আঞ্চলিকভাবে এটা সেই আগুনের রাশ থেকে তো চীনও মুক্তি পাবে না, কেউ পাবে না, ভারতও মুক্তি পাবে না, কেউ পাবে না। মিয়ানমার এবং তো সেখানে সেই কারণে বলছি যে সবাইকে মিলে একত্রিত হয়ে বাবা এদেরকে নিয়ে যাও, এদেরকে একটা থাকার জায়গায়, বাস করার জায়গা দাও, ওদের যে বাসস্থান সেখানে তাদের ব্যবস্থা করো। হ্যাঁ, যেটা তোমরা করে সেটা করলে তোমাদেরও লাভ, আমাদেরও লাভ, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও লাভ এবং রিজিয়নাল ক্ষেত্রেও লাভ, আঞ্চলিক শান্তি বজায় থাকবে। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করব আজকের ইভ্যালি 21 রাত। দর্শক, শেষ করব ইভ্যালি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। রোহিঙ্গা সংকটের সমাধান সূত্র মিয়ানমারের হাতেই। আমরা আশা করব যে মিয়ানমার সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে এবং বাস্তুহারা রোহিঙ্গাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।